ভোটারদের ইশতেহার জানতে এখন টিভির নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহারের যে বহর, সে বহর পৌঁছেছে নোয়াখালী জেলায়। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবো আমি তৌহিদুল তারেক। দর্শক, শুরুতেই একটু যদি বলে রাখি যে পুরো বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা বলা হয়ে থাকে নোয়াখালী জেলাকে। তবে এখানকার স্থানীয়দের অভিযোগ রয়েছে যে এখানের যে নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা থেকে অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত রয়েছেন বহুদিন। তবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা আশায় বুক পাচ্ছেন এবং সেই আশায় আরও আশান্বিত করতে এখানকার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার প্রার্থীরা কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। আজকের এই আলোচনায় আমাদের সাথে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে নেব আমরা। শুরুতে আমার ডান দিকে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। আমার বাম দিকে শুরুতেই অবস্থান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার শহর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন। এবং আমার সর্বডানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী অন্তর খালেদ। এবং আমার সর্ববামে উপস্থিত আছেন জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী সাইফুল্লাহ কামরুল। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, শুরুতেই আমরা জানার চেষ্টা করব যে এখানকার যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদেরই প্রতিনিধিত্ব করছেন এই রাজনৈতিক দলের যারা দায়িত্বশীল রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন এখানে। আমরা শুরুতে একটু জানতে চাইব জনাব রবিউল হাসান পলাশ আপনার কাছে, যে একটি বড় দল, বিগত সময়ে দেশ পরিচালনার অভিজ্ঞতা আপনাদের রয়েছে, সেই জায়গা থেকে নোয়াখালীর যে অবস্থা বর্তমানে রয়েছে সেই জায়গা থেকে আসলে বিএনপির প্রার্থীরা কোন বিষয়গুলো নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচক যারা আছেন। আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে নোয়াখালীতে দল হিসেবে বা আমাদের প্রার্থীরা কি প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর এই নোয়াখালীতে প্যাসিস্টদের সবচেয়ে দ্বিতীয় প্যাসিস্ট ওবায়দুল কাদের এখানে নোয়াখালীর মানুষ হিসেবে যার নাম ছিল, কিন্তু নোয়াখালীর জন্য সে আসলে কিছুই করেনি। তো সেই দিক থেকে 17 বছর নোয়াখালী একটা বঞ্চনার মধ্যেই নোয়াখালীর গেছে। এর মধ্যে যদি আমি ব্যাপকভাবে বলি যে যেই সমস্যাগুলি, সেটা হচ্ছে যে এই যেখানে আমরা বসে আছি নোয়াখালী শহর, এখানে একটা জলাবদ্ধতার সমস্যা আছে, আমরা এটা নিরসনের কথা ভাবছি। তারপরে নদী ভাঙনের কথা আপনি জানেন যে আমাদের দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের কারণে আমাদের কৃষকরা প্রতিনিয়ত জমি হারাচ্ছে, তাদের জীবনেরই একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই নদী ভাঙন রোধে কার্যকর কি পদক্ষেপ আসলে নেওয়া যায় এগুলি। এর বাইরে সাধারণ মানুষের কাছে আমাদের জাতীয়ভাবে আপনি জানেন আমাদের কিছু কর্মসূচি আছে, আমরা 8টা প্রায়োরিটিকে সামনে নিয়ে এসেছি। সেটাতে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলি, আমরা কৃষক কার্ডের কথা বলি, আমরা ক্রীড়ার কথা বলি, আমরা পরিবেশের কথা বলি। এগুলি আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। আর বিশেষ করে অঞ্চলভিত্তিকভাবে আমাদের এখানে যারা আছেন এরা সবাই আমাদের 6 জনের মধ্যে 5 জনেই আপনি জানেন যে এরা জাতীয় নেতা, জাতীয় রাজনীতিতে তারকা রাজনীতিবিদ। মোহাম্মদ শাহজাহান, বরকতুল্লাহ বুলু, মাহবুদ্দিন খোকন, তারপরে হচ্ছে জয়নুল আবদিন ফারুক এবং মাউর রহমান শামীম। তো এরা যেহেতু জাতীয় নেতা, এদের কাজ করার সুযোগটাও আমি মনে করি যে নির্বাচিত হলে বেশি। রবিউল হাসান পলাশ, আপনার কাছে আবার আমরা ফিরবো। তবে এই মুহূর্তে একটু জানতে চাইবো বাংলাদেশ জামায়াতে ইসলামের শহর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন আপনার কাছে, যে আপনার প্রতিপক্ষ যিনি রয়েছেন তারা যে বিষয়গুলো উল্লেখ করলেন, তারা যে বিষয়গুলো নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, আপনাদের কি এর থেকে ভিন্ন কোনো বিষয় রয়েছে কিনা এই বিষয়গুলোর সাথে পাশাপাশি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন একটু আগে আমার সহ আলোচনা বলেছেন নোয়াখালী একটি জেলা, যখন 17টি আপনার পুরাতন জেলা ছিল তখন মধ্যে নোয়াখালী একটি জেলা। এই জেলাটি পরিসংখ্যানগতভাবে এখানে অনেক শিল্পপতিদের বাসস্থান রয়েছে। ইতিপূর্বে আওয়ামী লীগ
এবং বিএনপি তারা পালাক্রম 2বার এই দেশকে শাসন করেছে, কিন্তু আমি মনে করি নোয়াখালীতে তেমন উন্নয়ন হয় না। এক্ষেত্রে আমি মনে করি তাদের সদিচ্ছার অভাব ছিল। আমরা সেগুলোকে ফাইন্ড আউট করেছি, নোয়াখালীর মানুষের মৌলিক যে সমস্যাগুলো রয়েছে, এবং সেটা ফাইন্ড আউট করে আমাদের প্রার্থী, সংসদীয় 4 আসনের প্রার্থী জননেতা জনাব ইসহাক খন্দকার একটা ইশতেহারও তিনি জনসম্মুখে প্রকাশ করেছেন। আমাদের সবচেয়ে ব্যতিক্রমী এজেন্ডা হচ্ছে নদী ভাঙ্গনটি। বলা হয় থাকে নোয়াখালীর প্রধান এবং মৌলিক সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। আপনি ইতিমধ্যে জানেন সুবর্ণচরের চর ক্লার্ক এবং মোহাম্মদপুর ইউনিয়নের শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু বিগত সরকারগুলো কখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই। আমাদের ঘোষণা হচ্ছে আমরা যদি বিজয়ী হই, আমরা মোহাম্মদপুর এবং সর ক্লার্কে জিও ব্যাগ অথবা সেখানে ব্লকিং করে আমরা নদী ভাঙনকে সেখানে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমাদের আরও লক্ষ্য হচ্ছে যে সুবর্ণচর একটি কৃষি নির্ভর এলাকা, কিন্তু অতীতে সেখানে কোনো আমাদের কোল্ড স্টোরেজ, সেখানে শস্যগুলোকে সংরক্ষণ করার জন্য কোনো স্টোরেজ ব্যবস্থা ছিল না। আমাদের ঘোষণা হচ্ছে আমরা সুবর্ণচরে শস্য সংরক্ষণের জন্য বিভিন্ন আমরা স্টোরেজের ব্যবস্থা করব। আমাদের আরেকটি লক্ষ্য রয়েছে, সেটি হচ্ছে সোনাপুর থেকে চেয়ারম্যানগঞ্জ পর্যন্ত বিশাল বিস্তীর্ণ এলাকার মানুষের যে যাতায়াত, সেটাকে সুগম করার জন্য আমরা সেখানে রেল লাইন প্রতিষ্ঠা করব এবং সেখানে সুবর্ণ এক্সপ্রেস নামে একটা আন্তনগর রেল সেখানে ব্যবস্থা করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের নোয়াখালী খালকে সংস্কার করে মাইজদি শহরের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সংস্কার করে খালের সাথে সংযুক্ত করে সেটাকে নদীর সাথে যাতে প্রবাহমান রাখা যায়, সে চেষ্টাও আমাদের অব্যাহত থাকবে। আমাদের আরেকটি মৌলিক ইশতেহারের বিষয় হচ্ছে আমাদের এখানে আন্তর্জাতিক কোনো বিমানবন্দর এখানে এখনও স্বয়ংক্রিয়ভাবে চালু হয় নাই। আমাদের যে বিমানবন্দরটি রয়েছে আমরা সেটাকে আধুনিকীকরণ করে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার মতো সেটাকে আমরা উন্নীত করার আমরা চেষ্টা করব। আমাদের আরও মৌলিক কিছু এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডার মধ্যে হচ্ছে যে আমরা সদরের পশ্চিমাঞ্চলে আপনি জানেন সেখানে আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি ঘটে এবং সেখানে বিভিন্ন অকারেন্সগুলো ঘটে। আমরা আদালতে আসি, আমরা সেখানে দেখি সেখানে আমাদের অত্যন্ত দ্রুততার সহিত সেখানে একটা পুলিশ ফাঁড়ি তৈরি দেওয়া দরকার। আমরা সেখানে একটা পুলিশ ফাঁড়ি আমরা স্থাপন করার আমরা আরেকটি হচ্ছে যে আমরা অমুসলিমদের জন্য একটা নাগরিক সুবিধা যাতে আমরা তৈরি করতে পারি, সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে। আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। এর আগে আমি একটু আমাদের জাতীয় নাগরিক পার্টির যিনি প্রতিনিধি এখানে রয়েছেন অন্তর খালেদ, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা একদমই নতুন একটি দল এবং জোটবদ্ধভাবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাজ করে যাচ্ছেন। একটু জানতে চাইবো যে এর অভিজ্ঞতাটা আপনারা কেমন দেখছেন এবং আপনারা কি মনে করছেন যে এই যে নির্বাচনটি আসছে, প্রচারণার মাঠে দলগুলোর অবস্থান কি এখন? ধন্যবাদ এখন টিভিকে এবং ধন্যবাদ আমার সহ আলোচক বিন্দু এবং উপস্থিত দর্শক বিন্দুকে। আসলে আমরা তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমাদের অনেক স্বপ্ন আছে, যে স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা যদি বলি আমাদের নোয়াখালী একটা প্রাচীনতম একটা জেলা এবং আপনি যেটা বলে আসতেছেন নোয়াখালী একটা রিচ কান্ট্রি, রিচ একটা ডিস্ট্রিক্ট, কিন্তু নোয়াখালী এই প্রাচীন জেলার মধ্যে, এত ধনী জেলার মধ্যে আমাদের এখন পর্যন্ত কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই নাই। আপনি আমাদের নোয়াখালীর রাস্তাঘাট, নোয়াখালীর ভবন, আমাদের যে সরকারি অফিস দপ্তর দেখলে আপনি বুঝতে পারবেন এটা অনেক জরাজীর্ণ অবস্থা দেখা যায়। তারপরে আমাদের নোয়াখালী আমাদের জন্য একটা ব্লেসিং। আমরা নোয়াখালী একটা কোস্টাল এরিয়া, এটা আমরা একটা ওয়ান কাইন্ড অফ, এটা আমাদের জন্য ব্লেসিং। আমরা যদি আমাদের এই কোস্টাল এরিয়াটাকে আমরা যদি ব্লু ইকোনমিতে কনভার্ট করতে পারি, আমরা যদি ব্লু ইকোনমি কাজ করতে পারি, এটা আমি মনে করি আমাদের নোয়াখালীর জন্য অনেক বড় একটা পরিবর্তন আসবে। আসলে বিগত দিনে আমাদের নোয়াখালীতে অনেক প্রবীণ নেতৃবৃন্দ ছিলেন, অনেক বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ আমাদের নোয়াখালীতে নেতৃত্ব দিয়ে গেছেন, এমপি ছিলেন। বাট আমরা নোয়াখালীতে ওনাদের নেতৃত্বে ওইরকম কোনো পরিবর্তনশীল কোনো কাজ দেখতে পাই নাই। গতানুগতিক কনভেনশনাল পলিটিক্স ওনারা করে গেছেন। তো আমরা চাই
এইবার আমাদের 10 দলীয় 11 দলীয় জোটের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এবং জামাত নেতৃত্বাধীন দল ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আমরা নোয়াখালীকে আমাদের বিশেষ করে আমাদের হাতিয়া অঞ্চলটাকে আমরা সবাই বলতেছি যে নোয়াখালী ভাঙতেছে, কিন্তু নোয়াখালী অনেকগুলো চর জাগতেছে। জি, অন্দর খালে আমরা বুঝতে পেরেছি আপনি ব্লু ইকোনমি এবং যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলো নিয়ে আপনাদের পরিকল্পনার কথা জানাচ্ছিলেন। আমি একটু আমাদের বামে উপস্থিত রয়েছেন জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী সাইফুল্লাহ কামরুল, আপনার কাছে একটু ওনাকে যদি মাইকটা একটু দেন, যে আপনার কাছে জানতে চাই যে গেল 22 জানুয়ারি কিন্তু প্রচারণা শুরু হয়েছে, তারা ইশতেহারগুলো দিচ্ছেন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কি জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের যে প্রতিশ্রুতি সেগুলো দিতে পারছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে 22 তারিখের পর থেকে আমাদের এখানে যে সমস্ত প্রার্থীরা আছেন তারা মোটামুটি ভোটারদের ধারে ধারে যাচ্ছে, তারা তাদের কর্মসূচি ঘোষণা করতেছেন এবং জনগণও তাদেরকে সেভাবে গ্রহণ করতেছেন। মোটামুটি এখানে পরিবেশটা অনেকটা স্বাভাবিক আছে, একটা উৎসব মুখর পরিবেশে সবাই যার যার প্রচারণা তারা চালাচ্ছে। সেক্ষেত্রে আপনার চোখে নির্বাচনী প্রচারণার যে আচরণ বিধি রয়েছে সেগুলা কি লঙ্ঘন হচ্ছে কিনা, কি মনে হয় আপনার? না, এখন পর্যন্ত আচরণ বিরোধী লঙ্ঘনের কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা দেখেছি বিভিন্ন গ্রামে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোবাইল কোর্ট আছে, মোবাইল টিম আছে, পর্যবেক্ষণ টিম আছে, কোথাও কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। দলগুলো সহ অবস্থান থেকে, আর এমনি নোয়াখালীর ঐতিহ্য আছে, নোয়াখালীর সবগুলো রাজনৈতিক দল সহ অবস্থান করে তারা তাদের রাজনৈতিক প্রচারণা চালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। আপনাকে ধন্যবাদ সাইফুল্লাহ কামরুল। আমরা এই মুহূর্তে একটি বিরতিতে চলে যাব, এই বিরতির পর আবার দেখা হচ্ছে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ভোটারের ইশতেহারের এই পর্যায়ে আমরা জানতে চাইব যে নোয়াখালী বাসীদের যে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের মতামত। শুরুতেই যদি আমার ডান পাশে একজনের কাছে একটু জিজ্ঞেস করি যে ভাই, আপনি যদি একটু দাঁড়ান, যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে এবং অনেক বছর পর ভোট দেওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে, আপনারা কি মনে করছেন যে এই প্রতিশ্রুতি প্রার্থীরা যারা দিচ্ছেন প্রতিশ্রুতিগুলো কি প্রতিফলিত হচ্ছে কিনা ভোটারদের? জি, ধন্যবাদ। যেটা প্রতিশ্রুতি দিতেছে বিএনপি অতীতে আপনার ক্ষমতা ছিল, এখানে নোয়াখালীতে দৃশ্যমান অনেকগুলো উন্নয়ন করছে। এখন বিএনপির প্রতিনিধির কাছে আমার প্রশ্ন, এখানকার নোয়াখালীতে বিএনপি অধ্যুষিত এলাকা, অতীতেও এখানে সবগুলো 6টা আসনে বিএনপি নির্বাচিত ছিল, প্রতিনিধিত্ব করছে, নোয়াখালীতে অনেক উন্নয়ন করছে। কিন্তু নোয়াখালী মানুষের দাবি হচ্ছে, গণমানুষের দাবি নোয়াখালীকে একটা বিভাগ করা এবং এখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার প্রস্তাবনা আছে, সেটা বাস্তবায়নের জন্য, এবং নোয়াখালীকে একটা সিটি কর্পোরেশন করার জন্য, এবং বেকারত্ব দূরীকরণ, কৃষকদের জন্য কিছু বিষয়। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আসলে এখানে একটা আমরা চাই যে আপনার একটা বিভাগ। আপনার প্রশ্নটা পেয়েছি। জি, এটা করবেন কি না? জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ভোট চলে এলো, আপনারা তো একদমই তরুণ ভোটার বলা যেতে পারে, আপনার কোনো প্রশ্ন আছে কিনা এখানে উপস্থিত? আমার বিএনপির প্রতিনিধি সম্মানিত পলাশ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে জনাব তারেক রহমান রাত 2টা-3টা অবধি বিভিন্ন জায়গায় তিনি জনসমাবেশ করছেন বিভিন্ন গ্রাম পর্যায়ে, কিন্তু গণভোটে হ্যাঁ এর প্রশ্নে ওনারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ক্যাম্পেইন করতে পারেনি। সেটি কেন করতে পারেনি সেটি প্রশ্ন রইল। পাশাপাশি আমার প্রশ্ন একটি রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, আজকে ঢাকা 8 আসনে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাত্রদের হামলা করেছে। এগুলো কেন? এগুলোর মাধ্যমে আমরা মনে করি যে আমাদের যে নির্বাচন সেটি হয়তো বা আপনারা যে আমাদের জন্য একটা অশনি সংকেত, এগুলোর বিষয় নিরসনের জন্য তারা কিভাবে করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে তাদের মতামত এবং প্রশ্ন জানছিলাম। দুটি প্রশ্ন পেয়েছি, দুটি যিনি বিএনপিকে প্রতিনিধিত্ব করছেন এখানে জনাব রবিউল হাসান পলাশ, তার কাছে করা হয়েছে। একটু যদি জনাব পলাশ আপনি যদি বলেন যে এর উত্তর আপনার কাছে। আমি প্রথমেই শেষে যিনি প্রশ্ন করেছেন ওনার জবাব দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের মহাসচিব ঘোষণা দিয়ে বলেছেন যে আমরা হায়ের পক্ষে আছি, এবং হায়ের পক্ষে আমাদের যে নির্দেশনা পার্টি সেন্ট্রাল থেকে আমাদের কাছে আসছে, আমরা আমাদের কর্মীদের সেটা বলছি। এখানে স্ট্যান্ডবাজি করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় প্রশ্ন যেটা কেন্দ্র দখলের কথা বলছেন উনি, এটা হচ্ছে উর্বর মস্তিষ্কের একটা বিষয়। এবারকার যেই ভোট হবে, এই ভোটে কেউ দুঃস্বপ্নেও চিন্তা করবে না কেন্দ্র দখলের কথা।
সন্ত্রাস, চাঁদাবাজি, এয়ানত, অন্তত নোয়াখালী জেলা থেকে যেগুলি এগুলি অবশ্যই আমরা এগুলো নিয়ে চিন্তাও করি না। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ যদি আমাকে ভোট দেয় আমি ক্ষমতা। পরবর্তী প্রশ্নের উত্তরটা যদি দেন হ্যাঁ। সংক্ষেপে। পরবর্তী হচ্ছে বিভাগের বিষয়। বিভাগের ব্যাপারে আমরা আমাদের দল থেকে সংগতি জানিয়েছি। আমাদের জেলার আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং হারুনুর রশিদ আজাদ যতবারই বিভাগ আন্দোলন হয়েছে গিয়ে সংগতি জানিয়েছে। আমি একটু আমার সহ আলোচকের একটা কথার জবাব দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে বিএনপির আমলে কোনো উন্নয়ন হয় নাই। 2001 সালে তারাও আমাদের জোট সঙ্গী ছিলেন, আজকে রাজনৈতিক কারণে বলছেন। এটা হচ্ছে আসলে কি, এটা রাজনৈতিক চরিত্রের কারণে হয়তো আমরা বলি, কিন্তু এই যে আপনি যা দেখছেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই যে আপনার পাশে যেটা দেখছেন, এবং নোয়াখালীতে যদি উন্নয়নের, এখানে আসলে আমরা ইশতেহার নিয়ে বসি নাই। জনাব পলাশ, অবশ্যই আপনার উত্তরটা আমরা পেয়েছি। একটু জনাব মোহাম্মদ নিজামুদ্দিনের কাছে চলে যাবো আমরা। একটু যদি বলতেন যে আপনার সহালোচক একটি বিষয় বলেছেন, তবে তার পাশাপাশি আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে বিএনপির বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে, জামাত ইসলামের বিপক্ষেও কিছু প্রশ্ন আসছে যে বাড়ি বাড়ি গিয়ে তাদের আইডি কার্ড চাওয়া হচ্ছে, বিকাশ নম্বর চাওয়া হচ্ছে। এটার কি আসলেও যথার্থ কিনা? ধন্যবাদ। আসলে এটি বস্তুনিষ্ঠ কোনো তথ্য না, এটি এক ধরনের অপপ্রচার, এবং আমি মনে করি এটা মিডিয়ার হাইফ। এটা জামাতের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এটা ফেক এই তথ্যগুলা ফেসবুকে উপস্থাপন করা হচ্ছে জামাতের জনপ্রিয়তাকে ধস নামানোর জন্য। আমি মনে করি এটা হিংসাত্মক মানসিকতা থেকে জামাতের বিরুদ্ধে এটা একটা অপপ্রচার, এটা আদৌ সত্য না। ধন্যবাদ আপনাকে নিজামুদ্দিন। আমি চলে যাব আমার ডানে যিনি রয়েছেন। আপনার কাছে সবশেষ প্রশ্ন থাকবে এনসিপির কাছে যে এই নোয়াখালীতে এনসিপির অবস্থান সম্পর্কে যদি একটু বলেন, এবং যেহেতু জোটবদ্ধ রয়েছেন আপনারা মাঠে আপনাদের জোটের শরিকদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আমরা অবশ্যই জোটবদ্ধভাবে আমরা কাজ করতেছি। আজকেও আমরা আমাদের এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নোয়াখালীতে এসেছেন এবং গণভোটের পক্ষে, শাপলাগুলির পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করেছেন আমাদের নোয়াখালী 1 আসনে, নোয়াখালী 2 আসনে, সেনবাগ সোনাইমুড়ি আসনে। আর আমরা এখানে আমাদের নোয়াখালী সবচেয়ে বড় দল বা বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির কাছে বলতে চাই যে ওনারা বলতেছে আমাদের এখানে নির্বাচনী কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শরিক দল জামাতের অনেক নারী কর্মীকে ওনার বিএনপির লোকজন হেনস্থা করতেছে। অনেক আমাদের শিবিরের কর্মীদেরকে যখনই নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছে বিচ্ছিন্নভাবে হেনস্থা করতেছে, সব জায়গায় না। তো আমরা এই জিনিসটার প্রতিকার চাই প্রশাসনের কাছ থেকে। ইভেন আমরা এখনো অভিযোগটা আমরা জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে আমি আমার বামে উপস্থিত সাইফুল্লাহ কামরুল ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো সবশেষ বিশ্লেষণ যে এই আসন্ন নির্বাচনে নোয়াখালীর পরিস্থিতি আপনি কেমন মনে করছেন? একটু মাইকটা যদি। হ্যাঁ, ধন্যবাদ। নোয়াখালীর পরিস্থিতি স্বাভাবিকের। নির্বাচন যেহেতু একটা আনন্দ মুখর হবে, নির্বাচনে 2-4টি কথা হবে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি যে এই দীর্ঘদিন পরে আমাদের এই অঞ্চলের মানুষ একটা ঈদের আনন্দের মতো ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, এবং দলীয় কর্মীরাও যেমন তাদের দলের লোকদেরকে আনবে, স্বাভাবিক মানুষও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে, যে তার পছন্দ অনুযায়ী ভোট দেবেন। আজকে একজন নির্বাচন কমিশনার আসছেন, তিনিও বলছেন যে এখানে কোনো রকম কেউ অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। যদি প্রশাসনে যদি কোনো পক্ষপাতিত্ব করে তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতা আনা হবে, এবং সেটি অকল্পনীয়। আগে যা বলা ছিল এবার কিন্তু তারা বাস্তবে দেখা যাচ্ছে। সব মিলে আমার কাছে মনে হয় আমাদের নোয়াখালীর যে 6টি আসনে এই অত্যন্ত চমৎকারভাবে, সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে এই ইলেকশন অনুষ্ঠিত হবে বলে আমি মনে করতেছি। অসংখ্য ধন্যবাদ সাইফুল্লাহ কামরুল ভাই আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে এতটুকুই বলার থাকে যে 6টি আসনের প্রায় 29 লাখ ভোটারের এই জেলা, তারা যাতে তাদের যে স্বপ্নের প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধিকে তারা নির্বাচিত করতে পারে সেই আকাঙ্ক্ষা রেখে গেলাম এখানে, এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে। ভোটারের ইশতেহারের এই বহর পৌঁছে যাবে লক্ষ্মীপুর, সেখানে আপনাদের সাথে দেখা হবে কাল। ততক্ষণ পর্যন্ত